আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস। দেখো এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2024-এ আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো এখানে দুইটা বিক্রিয়া দেওয়া আছে। প্রথমে হচ্ছে গ্লুকোজের সংকেত C6H12O6, গ্লুকোজের সংকেত যেটা হচ্ছে অক্সিজেন দ্বারা গ্লুকোজটা ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড আর পানি শক্তি উৎপন্ন করলো। তাহলে তোমরা বুঝতে পারতেছো এটা হচ্ছে শ্বসন বিক্রিয়াটা বুঝাইছে, কারণ শ্বসন হচ্ছে সবাত শ্বসন, যেখানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তু ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি আর শক্তি উৎপন্ন করে। এরপরে 2 নম্বর বিক্রিয়া কি বলছে দেখো, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি, আর উপরে নিচে হচ্ছে ক্লোরোফিল একটা প্রভাবক হিসেবে আছে, আর উপরে আছে এ। এটার মাধ্যমে কি তৈরি হয়েছে দেখো, গ্লুকোজ তৈরি হয়েছে, 6 অণু পানি আর 6 অণু অক্সিজেন তৈরি হয়েছে। এটা তার মানে হচ্ছে একটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বুঝাইছে, কারণ আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে তোমার পত্ররন্ধ্র দ্বারা গৃহীত কার্বন ডাইঅক্সাইড, মূলরোম দ্বারা গৃহীত পানি, পাতায় উপস্থিত ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। শর্করার সাথে সাথে এখানে বাই প্রোডাক্ট হিসেবে আমরা আরও 2টা যৌগ পাই, পানি আর অক্সিজেন। এখন উপরে যে এ, তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে হচ্ছে সূর্যালোক বুঝাবে, কারণ আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে সম্পন্ন হয়। দেখো এখন 4টা প্রশ্ন দেওয়া আছে, ক খ গ ঘ। কি বলছে, ফটোলাইসিস কি? খ নম্বরে বলছে নটে শাককে কেন C4 উদ্ভিদ বলা হয়? গ নম্বরে বলছে হচ্ছে উদ্দীপকে উল্লিখিত 1 নম্বর প্রক্রিয়াটির প্রথম ধাপ। 1 নম্বর প্রক্রিয়াটি হচ্ছে সবাত শ্বসন। সবাত শ্বসনের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। আমরা জানি সবাত অবাত 2 শ্বসনেরই প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে যেহেতু অক্সিজেনের প্রয়োজন হয় না, তার জন্য এই গ্লাইকোলাইসিস ধাপটা 2 ধরনের শ্বসনই হচ্ছে, মানে ওই 2 ধরনের শ্বসনই হচ্ছে কমন একটা স্টেপ। এখন ঘ নম্বরে কি বলছে, উদ্দীপকে উল্লিখিত 2 নং প্রক্রিয়াটিতে এ এর ভূমিকা। এ আমরা তো ওই যে উদ্দীপকটা পড়েই বুঝতে পারছিলাম, এ হচ্ছে সূর্যালোককে বুঝাইছে। সূর্যালোকের ভূমিকা এখন হচ্ছে বর্ণনা করা লাগবে। চলো আমরা এখন ওই পাশে দেখো, ডান পাশে এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নম্বর লিখে দেওয়া আছে। চেষ্টা করবা যে প্রশ্ন যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার। চলো ফটোলাইসিস, এটা যদি এখন দেখতে যাই, ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, আর লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। তার মানে বুঝতে পারতেছো আলোর উপস্থিতিতে কোনো কিছু ভেঙে যাবে। ফটো মানে আলো, লাইসিস মানে ভেঙে যাওয়া। আলোর উপস্থিতিতে মেইনলি এখানে হচ্ছে পানির অণুর ভাঙন হবে। পানির অণু সূর্যের আলোর উপস্থিতিতে ভেঙে গিয়ে একটা প্রোটন, একটা ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করে। এই মানে ভাঙনের প্রক্রিয়াটাই হচ্ছে ফটোলাইসিস। দেখো যে প্রক্রিয়ায় সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন আর ইলেকট্রন উৎপন্ন করে, তাই হচ্ছে ফটোলাইসিস। অর্থাৎ পানির অণুর ভেঙে যাওয়ার প্রক্রিয়াই হচ্ছে ফটোলাইসিস। এবার নটে শাককে কেন C4 উদ্ভিদ বলা হয়? C4 উদ্ভিদ বলার কারণ হচ্ছে ওই গাছটার ভিতর বা ওই নটে শাকটার ভিতরে যেই চক্রটা সম্পন্ন হয়, সেখানে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আমরা পাবো, যার কারণে এটাকে হচ্ছে C4 উদ্ভিদ বলা হয়। দেখো নটে শাকে C4 উদ্ভিদ বলার কারণ এই উদ্ভিদে ক্যালভিন চক্রের পাশাপাশি হ্যাচ ও স্ল্যাক চক্রও পরিচালিত হয়। হ্যাচ ও স্ল্যাক চক্রটা হচ্ছে C4 চক্র, যেখানে প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখন C4 চক্রটা সম্পন্ন হওয়ার জন্য C3 অত্যাবশ্যক, অর্থাৎ C4 এর ভিতর C3 অটোমেটিক ওইটা সম্পন্ন হয়। C3 না হলে C4 মানে হচ্ছে সাইকেলটা সম্পূর্ণ হইতে পারে না। এখন হ্যাচ ও স্ল্যাক হচ্ছে 2 জন বিজ্ঞানীর নাম, একজন হ্যাচ আর একজন স্ল্যাক, যারা হচ্ছে 1966 সালে কার্বন বিজারণের এই গতিপথটা আবিষ্কার করছিল, যেখানে এই গতিপথে প্রথম স্থায়ী পদার্থ ছিল 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা ওই নটে শাকেও দেখা যায়, যার কারণে এই উদ্ভিদটাকে আমরা হচ্ছে C4 উদ্ভিদ বলতে পারি। এবার উদ্দীপকে উল্লিখিত 1 নং প্রক্রিয়ার প্রথম ধাপ। 1 নং হচ্ছে শ্বসন, যার প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এখন আমরা গ্লাইকোলাইসিসের বর্ণনাটা দিব। মেইনলি এখানে হচ্ছে তোমার কি কি উৎপন্ন হইলো, মানে কি কি যৌগ এখানে উৎপন্ন হয়েছে, নিট হিসাবটা দেখাইতে পারলেই হচ্ছে এতটুকুই এনাফ। এখন এই ধাপে দেখো 4 অণু এটিপি এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। এর ভিতরে 2 অণু এটিপি হচ্ছে খরচ হয়ে যায়, অর্থাৎ ওই যে কোষীয় যে বিক্রিয়া ওটা সম্পন্ন করার জন্য নিজেরও তো একটু শক্তি প্রয়োজন, যার জন্য ওই 4 অণু থেকে 2 অণু বিয়োগ হয়ে যায়, 2 অণু হচ্ছে জমা থাকে। আর NADPH2 যেটা উৎপন্ন হয়, আমরা জানি 1 অণু NADPH থেকে হচ্ছে 3 অণু এটিপি তৈরি হয়। আর এখানে যেহেতু
3 অণু NADH, তার মানে 2 অণু NADH, তার মানে হচ্ছে 3 দুগুণে 6 অণু ATP হচ্ছে আমরা পাবো। 1 অণু NADH2 থেকে 3 অণু ATP পাই, তাহলে 2 অণু NADPH2 থেকে 3 দুগুণে 6 অণু ATP পাবো। আর ওখানে আগে থেকে 2 অণু খরচ হয়েছিল, 2 অণু জমা ছিল, তার মানে 6 আর 2, তাহলে 2 8 অণু ATP হচ্ছে এখানে আমরা পাবো। দেখো, যেহেতু আমাদের এখানে সবাত শ্বসনেরটা আলোচনা করতে বলছে, তাহলে সবাত শ্বসনের জন্য এতটুকু বর্ণনাই হচ্ছে এনাফ। এরপরে আমাদের ঘ নাম্বারে কি বলছিল, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর প্রভাব বর্ণনা করতে বলছে। এখন আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্নের জন্য অবশ্যই হচ্ছে আলোর উপস্থিতি প্রয়োজন। যদিও আলোক নির্ভর নিরপেক্ষ দুইটা পর্যায়ে সম্পন্ন হইতে পারে, কিন্তু আলোর উপস্থিতিতে প্রথমে হচ্ছে যে সূর্য শক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে থাকবে, পরবর্তীতে ওই রাসায়নিক শক্তিটা আলোক নিরপেক্ষ যে পর্যায়ে, ওখানে হচ্ছে কার্বন বিজারণের গতিপথগুলো সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ। এখন সূর্যালোক অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ না হলে তো তোমার ওই যে রাসায়নিক শক্তিটা পরিণত হতে পারবে না। এখন আলো, যে সূর্যের আলো আমরা জানি হচ্ছে 7টা রঙের আলো আছে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা। এই 7টা রঙের আলোর ভিতরে কিছু বর্ণের আলো আছে যেগুলো হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য মানে গুরুত্বপূর্ণ, অর্থাৎ সালোক সংশ্লেষণ ওই আলোগুলাতে ভালো হয়। দেখো, আমরা হচ্ছে বেনিয়া সহকলা জানি হচ্ছে রংধনুতে 7টা রং, আলোতেও সূর্যের আলোতেও এরকম 7টা রং আমরা জানবো। এখন দেখো, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা আলোর ভিতরে আমরা জানি হচ্ছে, এভাবে মনে রাখতে পারো, বেগুনি, নীল, কমলা আর লাল, এই আলোগুলাতে হচ্ছে সালোক সংশ্লেষণ ভালো হবে। দেখো, বেগুনি, নীল, কমলা, লাল, এই আলোতে হচ্ছে সালোক সংশ্লেষণ ভালো হবে। এটা মনে রাখতে পারো কিভাবে, বেনি কলা দিয়ে। বেনি কলায় হচ্ছে সালোক সংশ্লেষণ ভালো হয়, অর্থাৎ বেগুনি, নীল, কমলা, লাল এই বর্ণের আলোতে সালোক সংশ্লেষণ অনেক ভালো হবে। এরপরে আর সবুজ আর হলুদ, যেটা এখানে হচ্ছে সালোক সংশ্লেষণ একটুও ভালো হয় না, তার মানে সবুজ আর হলুদ আলোতে হচ্ছে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে কম হবে। এরপরে আমরা জানি আলো কিভাবে চলাচল করে, আলো হচ্ছে এভাবে তরঙ্গ আকারে চলে। এখন তরঙ্গ আকারে যখন চলবে, আলো এভাবে চলার সময় ফ্রিকোয়েন্সি সবসময় হচ্ছে সমান থাকে না, তরঙ্গ দৈর্ঘ্য সমান থাকে না, কখনো হচ্ছে এটা তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, বেশি হয়। এরকম যে তরঙ্গ আকারে চলার সময় 400 থেকে 480 ন্যানোমিটারের যে তরঙ্গ দৈর্ঘ্য এবং 680 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য, ওখানে হচ্ছে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় আর কি। তরঙ্গ দৈর্ঘ্যটার উপরে নির্ভর করে বললে এই 400 থেকে 480 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য এবং 680 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষণ হচ্ছে বেশি হয়। আর বর্ণ যদি বলি, তখন হচ্ছে বেনিকলা অর্থাৎ বেগুনি, নীল, কমলা, লাল আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। এখন আর এখানে হচ্ছে আলোর প্রভাব বলতে এরকমই, আলোর যে বর্ণ আর তরঙ্গ দৈর্ঘ্যটাই হচ্ছে মানে বর্ণনা করার বিষয়। এরপরে সালোক সংশ্লেষণে আলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রথমে এরকম কিছু একটা মানে কিছু কথা লাইন লিখে নিবা যে আলো অনুপস্থিত হইলেও সালোক সংশ্লেষণ সম্পন্ন হয়, কিন্তু তার আগে আলোক থাকতে থাকতে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ওগুলো সম্পন্ন হয়ে নিতে হবে, তাছাড়া তো আলোক নির্ভর পর্যায়ে ওই কার্বন বিজারণের গতিপথগুলো সম্পন্ন হইতে পারবে না। এভাবে এই কয়টা কথা লিখার পরে তুমি হচ্ছে আলোর কোন বর্ণে ভালো হয়, কোন বর্ণে মানে সালোক সংশ্লেষণ কম হয়, এরপরে তরঙ্গ দৈর্ঘ্যগুলো যদি লিখতে পারো, তাহলে হচ্ছে উদ্দীপক অনুযায়ী মানে যেটা চাইছে আলোর প্রভাব, তাহলে এতটুকু হচ্ছে 4 নম্বরের জন্য এনাফ বলে আমি মনে করি। এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউতে তোমরা সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পেরে এবং ওই অনুযায়ী পরীক্ষায় স্ট্যান্ডার্ড একটা উত্তর রিপ্রেজেন্ট করার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যার জন্য আমাদের এই ইজি বায়োলজি বইটা তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে রেখেছে। তোমরা চাইলেই কিন্তু এই বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।